হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল বিজ্ঞান জোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ তোমাদের ক্লাস খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে। তার কারণ কি জানো? আজ তোমরা শিখতে চলেছো ক্ষার এবং ক্ষারকের মধ্যে কি পার্থক্য রয়েছে। তোমরা এর আগের ভিডিওতে দেখে এসেছিলে যে অ্যাসিড কি, তোমরা তার আগের ভিডিওতে দেখে এসেছিলে নির্দেশক সম্বন্ধে তোমরা কি বুঝেছো বা নির্দেশক কি তোমরা দেখে এসেছিলে। আর আজ তোমাদের যে জিনিস তোমাদের সারা সময় কনফিউশন করছে যে ক্ষার এবং ক্ষারক কি, সেই ক্ষার এবং ক্ষারক আজকের ভিডিওর পর অর্থাৎ আজকের ক্লাসের পর তোমাদের একেবারে জলের মতন ক্লিয়ার হবে। তাই তোমাদের বলছি তোমরা আমার সঙ্গে সবাই তোমরা তোমাদের স্টাডি টেবিলে তৈরি থেকো। তাই বেশি দেরি না করে আজকের শুরু করছি আজকের খুবই মজার একটা ক্লাস, ক্ষারক ও ক্ষারের কি সম্পর্ক রয়েছে। চলো শুরু করি। তাহলে প্রথম আমরা শুরু করি বেস বা ক্ষারক কি, তারপরেই আমরা আসছি ক্ষার কি। তাহলে আমরা প্রথম আসছি কি না স্যার, প্রথম আমরা আসছি বেস বা ক্ষারক কি। বেস বা ক্ষারক কি, আমরা প্রথম আসছি বেস বা ক্ষারক কি। ওকে, তোমরা নিশ্চয়ই আমার প্রথম যেদিন আমি ক্লাস শুরু করি এই চ্যাপ্টারের, সেদিন আমি তোমাদের বলেছিলাম যে এই ক্ষারকের দুটি ধর্ম রয়েছে। কি কি ধর্ম আমি তোমাদের বলেছিলাম না? এ স্বাদে কি হয় স্যার? এ স্বাদে হয় তেতো প্রকৃতির বা তিতো হয়। এ স্বাদে কি হয়? তিতো হয়। এবং স্যার একে যখন আমি হাত দেব, অর্থাৎ এই ক্ষারক বা বেসের গায়ে যদি আমি হাত দিই, তাহলে সাবানের মতন পিচ্ছিল হয়। এ সাবানের মতো কি হয় না স্যার? এ সাবানের মতো পিচ্ছিল কারক হয় বা পিচ্ছিল হয়। তোমরা বলবে হ্যাঁ স্যার, সত্যিই তো, আপনি প্রথম ক্লাসে এটাই বলেছিলেন। আর যারা যারা প্রথম ক্লাস দেখেনি তারা অবশ্যই প্রথম ক্লাস দেখে তারপরে এটা দেখতে এসো, নাহলে তোমাদের কনফিউশন থাকবেই। স্যার আপনি তারপরেই বলেছিলেন যে এই ক্ষারক সাধারণত কি করে না, সাধারণত এ লাল লিটমাসকে কি, লাল লিটমাসকে মাসকে নীলে পরিণত করে, হ্যাঁ কি না? নীলে পরিণত করে, হ্যাঁ কি না স্যার? হ্যাঁ এটাও আপনি বলেছিলেন পরিণত করে, হ্যাঁ কি না স্যার? এটাও আপনি বলেছিলেন লিটমাস কি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, হ্যাঁ কি না? তাহলে এ লাল লিটমাসকে নীলে পরিণত করবে। স্যার এর কি আর আলাদা কোনো ডেফিনেশন হয় না? আমি বলছি হ্যাঁ হয়। এর আর একটা আলাদা ডেফিনেশন, সেটা তোমাদের আজকের লেখাচ্ছি। তোমাদের এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশন। এটা কি না, ক্ষারক বা বেস কি না, বেস হলো একটি যৌগিক পদার্থ। তাহলে যে যৌগিক যে যৌগিক যে যৌগিক পদার্থ যে যৌগিক পদার্থ স্যার আমরা জানি যৌগিক পদার্থ বলতে যে পদার্থ দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা বলছি যৌগিক পদার্থ। ইয়েস, যে যৌগিক পদার্থ জলীয় দ্রবণে, কিসে? জলীয় দ্রবণে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে, কি রূপে না, অ্যানায়ন রূপে কি উৎপন্ন করবে স্যার না, অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন বা OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। তাদের বলা হয় ক্ষারক বা বেস। তাদের বলা হয় বেস বা ক্ষারক। তাহলে তোমরা
সংজ্ঞাটা বুঝতে পারলে না, যে যৌগিক পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে বা OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় বেস বা ক্ষারক। স্যার উদাহরণ দিতে পারবেন আপনি? আমি বলছি হ্যাঁ, উদাহরণ ভুরি উদাহরণ রয়েছে। প্রথমে বলছি সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, তারপরে বলছি পটাশিয়াম হাইড্রক্সাইড, তারপরে বলছি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তারপরে বলছি ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এগুলো সব কি না, এগুলো সবই হচ্ছে ইত্যাদি। এগুলো সবই কি স্যার না, এগুলো সবই হচ্ছে একটা ক্ষারক বা বেস। এগুলো সবই হচ্ছে একটা ক্ষারক বা বেস। মানে স্যার এগুলো সবই অর্থাৎ NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এগুলো সবই হলো যৌগিক পদার্থ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন বা OH আয়ন উৎপন্ন করবে। আমি বলছি হ্যাঁ, তাই করবে। তাহলে স্যার ক্ষার কাকে বলে? আমি বলছি একটু তো ধৈর্য ধরো, সবে তো শুরু। চলো দেখি এবার ক্ষার কাদের বলছি, দেখি চলো। তাহলে এবারে বলুন, অনেক ধৈর্য সহ্য করেছি, এবারে বলুন যে স্যার ক্ষার কাকে বলে। এই ক্ষারের ইংরেজি কি সেটা বলুন। এই ক্ষারের ইংরেজি হলো অ্যালকালি। এই ক্ষারের ইংরেজি হলো অ্যালকালি। এই অ্যালকালি বা ক্ষার জিনিসটা কি স্যার বলুন। স্যার আর ধৈর্য ধরতে পারছি না, স্যার বলুন অ্যালকালি বা ক্ষারটা কি বলুন। বলছে যে সকল ক্ষারক বা বেস জলীয় দ্রবণে কোথায় সম্পূর্ণ রূপে কি হবে স্যার না, সম্পূর্ণরূপে বিয়োজিত হবে তাদেরকে বলা হচ্ছে তাদের বলে অ্যালকালি বা ক্ষার। তাদের বলা হয় অ্যালকালি বা ক্ষার। মানে স্যার আপনি এটা বলতে চাইছেন যে সকল ক্ষারক জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে তাদের বলে অ্যালকালি বা ক্ষার। মানে স্যার আপনি যে আগের ডেফিনেশন দিয়েছিলেন যে ক্ষারক একটি যৌগিক পদার্থ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন বা OH আয়ন উৎপন্ন করে, তাকেই তো ক্ষারক বলছিলাম। তাহলে এখন আপনি বলছেন যে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে। আমি বলছি হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আচ্ছা, সব যৌগিক পদার্থ যে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে সেরকম তো কোনো কথা নেই। কেউ তো অর্ধেক বিয়োজিত হতে পারে, হ্যাঁ কি না? আর যে অর্ধেক বিয়োজিত হবে তাকে বলছে সে ক্ষার নয়। যে সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারবে সেই হচ্ছে আসল ক্ষার। যে সম্পূর্ণভাবে বিয়োজিত হতে পারবে না ওই জলীয় দ্রবণের মধ্যে, সে কোনোদিনই ক্ষার হতে পারে না। সে কি হতে পারে? ক্ষারক হতে পারে। স্যার একটা উদাহরণ দিতে পারবেন? আমি বলছি একটা নয়, আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি। প্রথমে আমি নিচ্ছি সোডিয়াম হাইড্রক্সাইড। এই সোডিয়াম হাইড্রক্সাইডকে যদি একটা জলীয় দ্রবণের মধ্যে তুমি দিয়ে দাও, যদি এই সোডিয়াম হাইড্রক্সাইডকে দিয়ে দাও, এ কি উৎপন্ন করবে জানো? এ উৎপন্ন করবে Na++OH-, মানে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে OH- উৎপন্ন করবে। দেখো হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করলো। তাহলে একে আমরা বলবো স্যার একটা ক্ষার। আমি বলছি পটাশিয়াম হাইড্রক্সাইড, KOH, পটাশিয়াম হাইড্রক্সাইড। এই পটাশিয়াম হাইড্রক্সাইডে K+
প্লাস ও এইচ মাইনাস, কে প্লাস প্লাস ও এইচ মাইনাস। তাহলে এখানে পটাশিয়াম কি রয়েছে না, এখানে পটাশিয়াম স্যার, এখানে পটাশিয়ামের সঙ্গে একটা হাইড্রক্সিল আয়ন রয়েছে যাকে আমি বলছি OH মাইনাস আয়ন, যে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে। আমি আরও একটা দেখাচ্ছি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড এ কি উৎপন্ন করবে, এ উৎপন্ন করবে Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস। এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাই এদেরকে আমরা বলছি ক্ষার। স্যার তাহলে এর থেকে একটা জিনিসে তো আমরা আসতে পারলাম, কি জিনিস? দেখো কি জিনিস স্যার, তাহলে আপনার এই স্টেটমেন্ট অনুসারে আমরা এটা বলতে পারি যে সমস্ত ক্ষারই কিন্তু ক্ষারকের অংশ, হ্যাঁ কি না? সমস্ত ক্ষারই কিন্তু ক্ষারকের অংশ, কিন্তু সমস্ত ক্ষারক কিন্তু ক্ষারের অংশ হতে পারবে না। পারবে কি? সমস্ত ক্ষারকে আমরা ক্ষারক বলছি, তার কারণ আরে ক্ষার মানেই তো তার মধ্যে সম্পূর্ণরূপে OH মাইনাস আয়ন আসতে হবে, কিন্তু ক্ষারকের ক্ষেত্রে সম্পূর্ণরূপে না এলেও চলবে, হ্যাঁ কি না? তাহলে এই ক্ষার, সমস্ত ক্ষারই কিন্তু ক্ষারক হতে পারে, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার হতে পারবে না। ক্লিয়ার হতে পারলে চলো এরপরে যাই। আমরা যাচ্ছি ক্ষারকের ধর্ম। কার ধর্ম? ক্ষারকের ধর্ম। বলছে স্যার ক্ষারকের ধর্ম, আমি বলছি হ্যাঁ ক্ষারকের ধর্ম। ক্ষারকের ধর্ম এখন আমরা দেখব, ক্ষারকের কি কি ধর্ম রয়েছে আমরা দেখব। ক্ষারকের কি কি ধর্ম রয়েছে, একটা ক্ষারকের কি কি ধর্ম বা একটা বেসের কি কি প্রপার্টি, আমরা সেটাই এখন লক্ষ্য করব। এই ক্ষারকের ধর্মকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে ভৌত ধর্ম। ভৌত ধর্ম কাকে বলছে না, যে ধর্ম আমরা চোখের সাহায্যে, স্পর্শের সাহায্যে, অনুভূতির সাহায্যে বুঝতে পারছি, তাকেই আমরা কি বলছি? ভৌত ধর্ম। তাকেই আমরা কি বলছি? ভৌত ধর্ম। আর একটাকে আমরা কি বলছি? রাসায়নিক ধর্ম। যে ধর্ম রাসায়নিকভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ ল্যাবরেটরিতে রাসায়নিক প্রস্তুত করা হয়, তাকেই আমরা কি বলছি? আর রাসায়নিক ধর্ম। তাকেই আমরা বলছি রাসায়নিক ধর্ম। তাকেই আমরা বলছি রাসায়নিক ধর্ম। বলছে স্যার তাহলে তো ভৌত ধর্মের মধ্যে আমি বলতে পারি যে প্রথম বলতে পারি এ সাদে স্যার তিতো প্রকৃতির হয়। আমি বলছি হ্যাঁ ঠিকই বলছো, এটা এর ভৌত ধর্মের মধ্যেই পড়ে যে সাদে তিতো। ও তাহলে স্যার এটাও তো আমি বলতে পারি এ সাবানের মতো পিচ্ছিল, হ্যাঁ কি না? আমি বলছি হ্যাঁ অবশ্যই এ সাবানের মতো পিচ্ছিল, এ সাবানের মতো পিচ্ছিল, হ্যাঁ কি না? এ সাবানের মতো পিচ্ছিল। স্যার তাহলে বলতে পারি এ লাল লিটমাসকে নীলে পরিণত করে। আমি বললাম হ্যাঁ একদম ঠিক বলছো, নীলে পরিণত করে। স্যার লাস্ট স্যার কি তড়িৎ পরিবহন করতে পারবে, অর্থাৎ এর জলীয় দ্রবণ কি তড়িৎ পরিবহন করতে পারবে অ্যাসিডের মতন? আমি বলছি হ্যাঁ এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম, পরিবহনে সক্ষম। তার কারণ এখানে অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয়, অতএব নিশ্চয়ই অ্যানায়ন আছে মানে ক্যাটায়ন থাকবে, তাহলে অবভিয়াসলি তার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম হবেই হবে, হ্যাঁ কি না? এবার আমরা দেখব এর রাসায়নিক ধর্ম, যে ধর্ম তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। চলো আমরা এক এক করে রাসায়নিক ধর্ম দেখি। অর্থাৎ ক্ষারকের সঙ্গে ধাতুর বিক্রিয়া, ক্ষারকের সঙ্গে ধাতব অক্সাইডের বিক্রিয়া, ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, এই তিনটে আমরা রাসায়নিক ধর্ম দেখব। আর তারপরে লাস্ট টপিক আমরা যাব কি না, অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে আমরা তুলনা করব। ওকে চলো আমরা নেক্সট পার্টে যাই, রাসায়নিক ধর্ম।
তাহলে আমরা প্রথম দেখতে চাইছি, অর্থাৎ রাসায়নিক ধর্মে প্রথম দেখতে চাইছি ধাতুর সঙ্গে বিক্রিয়া। অর্থাৎ কোনো ক্ষারক যদি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, কোনো বেস যদি মেটালের সঙ্গে বিক্রিয়া করে, সে উৎপন্ন কি করবে? সল্ট আর হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ সে উৎপন্ন করবে লবণ এবং হাইড্রোজেন গ্যাস। আমি ক্ষারক হিসেবে কি নিয়েছি? আমি ক্ষারক হিসেবে নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড। কাকে নিয়েছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি এবং তার সঙ্গে ধাতু হিসেবে 2 অণু অ্যালুমিনিয়ামকে নিয়েছি। নিয়ে যখন বিক্রিয়া করলাম তখন দেখতে পেলাম উৎপন্ন হলো সোডিয়াম অ্যালুমিনেট। উৎপন্ন হলো কি না? সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট। অ্যালুমিনেট যেটাকে আমরা বলছি NaAlO2। 2 অণু সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হলো এবং তার সঙ্গে 2 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। তাহলে তোমরা দেখতে পেলে যে ক্ষারকের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। সেকেন্ড আমরা কি বলছি না? ক্ষারকের সঙ্গে ধাতব অক্সাইডের বিক্রিয়া। ধাতব অক্সাইড কাকে বলে না? ধাতুর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় তাকেই আমরা বলছি ধাতব অক্সাইড। এখানে কি বলছে না? ক্ষারের সঙ্গে একটা ধাতব অক্সাইড যুক্ত হয়ে লবণ এবং জল উৎপন্ন করছে। এখানে আমরা সেম নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড। সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি আমি যুক্ত করি, এটা কি না? এটা করলে আমরা পেয়ে যাব সোডিয়াম কার্বনেট এবং পেয়ে যাব জল। এই সোডিয়াম কার্বনেটই হলো একটা লবণ এবং এখানে সোডিয়াম অ্যালুমিনেট এটাও হলো একটা লবণ। তাহলে তোমাদের দিতে পারে যে সোডিয়াম অ্যালুমিনেট বা সোডিয়াম কার্বনেট এগুলো কি না? এগুলো হচ্ছে এক ধরনের লবণ। তাহলে তোমরা আশা করি যে ধাতুর সঙ্গে বিক্রিয়া এবং ধাতব অক্সাইডের সঙ্গে যে ক্ষারের বিক্রিয়া সেটা তোমরা ইজিলি বুঝতে পারলে। আমরা লাস্ট দেখতে চলেছি, তোমাদের আগের ভিডিওতে আমি বলে এসেছিলাম যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কি করে? অর্থাৎ ক্ষারক এবং অ্যাসিড পরস্পরের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে, যেই বিক্রিয়াকে আমরা বলেছিলাম নিউট্রালাইজেশন রিয়াকশান বা প্রশমন বিক্রিয়া। তোমরা দেখে এসো তোমাদের আগের ক্লাস, সেখানেই আমি ডিটেলস এক্সপ্লেনেশন দিয়েছি। তাই এখানে আর আমি ওই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া বলছি না। ওকে, এরপরে আমরা যেটা দেখছি যে কম্পেয়ার করব, আমরা তুলনা করব কার না? অ্যাসিড এবং ক্ষারের। চলো আমাদের আজকের দিনের লাস্ট টপিক অ্যাসিড এবং ক্ষারের মধ্যে আমরা সাদৃশ্য দেখতে চাইছি, অর্থাৎ এদের মধ্যে কি কি কমন রয়েছে আমরা সেটা দেখতে চাইছি। চলো আমরা পৌঁছে গেছি আমাদের আজকের দিনের লাস্ট টপিক কি না? সাদৃশ্যতা। কার কার সাদৃশ্যতা দেখব স্যার? না আমরা দেখব অ্যাসিড এবং বেসের মধ্যে সাদৃশ্যতা দেখব। তোমরা দেখতে পাবে অ্যাসিড এবং স্বাদের মধ্যে সাদৃশ্যতায় প্রথম যে সাদৃশ্যতাটা তোমরা লক্ষ্য করতে পারবে বা প্রথম যে মিল তোমরা দেখতে পারবে কি না? প্রথম মিল আমরা দেখতে পারবো, অর্থাৎ অ্যাসিড এবং বেসের মধ্যে আমরা প্রথম যে সাদৃশ্যতা দেখতে পাবো বা প্রথম যে মিল দেখতে পাবো সেটা কি না? এরা দুজন কি না? এদের দুজনের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম। হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ স্যার, এদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম। ইয়েস অর নো? তোমরা বলবে হ্যাঁ স্যার, এদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম। অর্থাৎ এর ক্ষেত্রে H+ অ্যাসিডের ক্ষেত্রে এবং বেসের ক্ষেত্রে OH- আয়ন উৎপন্ন হয়, যার ফলে এরা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম হয়। ওকে, এবং আমি তোমাদের আর একটা মিল বলছি। যখন আমরা অ্যাসিড এবং বেসকে আমরা যখন জলের সঙ্গে যুক্ত করব, বা জলের সঙ্গে যখন একে বিক্রিয়া করব, যুক্ত করব, তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় উভয় ক্ষেত্রে। পরিমাণে তাপ উৎপন্ন হয় উভয় ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, যাকে আমরা বলি এক্সোথার্মিক প্রসেস।
যাকে আমরা বলছি এক্সোথার্মিক প্রসেস বা তাপগ্রাহী বিক্রিয়া একে আমরা বলছি। এখানে সাধারণত এই দুটো সাদৃশ্য তোমরা লক্ষ্য করতে পারবে। আজকের দিনের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ হলো। আশা করি তোমাদের এই ভিডিও দেখার পর আর ক্ষার বা ক্ষারক তোমাদের গোলাবে না, আর ক্ষার বা ক্ষারকের মধ্যে তোমাদের কোনো ভুল হবে না। নিশ্চয়ই তোমরা এই ক্লাসটি খুব সুন্দরভাবে এনজয় করতে পেরেছো। আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই যেখানে বোঝার অসুবিধা রয়েছে সেই জায়গায় কমেন্ট করো। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবারও তোমাদের জানাই তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল বিজ্ঞানজনে অসংখ্য ধন্যবাদ। টাটা।